দর্শক, গতকালকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় সুনামি হয়ে গেছে। সেই সুনামিটা মূলত মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের উপর দিয়ে গেছে এবং সেই সুনামির স্রষ্টা হচ্ছে বিজেপি এবং নরেন্দ্র মোদী। বিজেপির সুনামিতে আসলে তলিয়ে গেছে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির 15 বছরের শাসনকালের অবসান ঘটেছে। এবং আরও বড় ব্যাপার হচ্ছে, মমতা ব্যানার্জি তার নিজের আসনে হেরেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে। ধারণা করা হচ্ছে সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বিজেপির এই যে ভূমিধস বিজয় এবং মমতার এই পতন, এর পেছনে কারণ কি? এই যে সুনামিটা হলো, এই সুনামির পেছনে মূল কারণ কি সেটা নিয়ে বিস্তর গবেষণা হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতি কিভাবে প্রভাবিত হতে পারে। গতকালকে নির্বাচনের পরে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর আগের দেয়া একটা বক্তব্য, শেখ হাসিনাকে নিয়ে একটা বক্তব্য নতুন করে ভাইরাল করে দিয়ে নতুন বক্তব্য, ভোটের পরের বক্তব্য এরকমভাবে প্রচার করা হয়েছিল। আমরাও সেটা বলেছিলাম, কিন্তু আমাদের একটা টেকনিক্যাল ভুল ছিল যে এই বক্তব্যটা আগের বক্তব্য, কিন্তু যে যারা প্রচার করছে এটা সমসাময়িক বক্তব্য, তাদের ওই প্রচারণায় বিভ্রান্ত হওয়াটা আমাদের ঠিক হয়নি। তার জন্য আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে পুরনো বক্তব্য ছিল এটা। যাই হোক, বিজেপির যে সুনামি মানে ভূমিধস বিজয়, এই বিজয়ের পেছনে কারণ হিসেবে বিভিন্ন গবেষণায় উঠে আসছে অন্তত 5টা কারণ। সেই 5টা কারণ কি কি? কেন মমতা ব্যানার্জি হারলেন? কি এমন ঘটেছিল যে তার এরকম একটা পরাজয় হবে? যখন পশ্চিমবঙ্গে কংগ্রেস পর্যন্ত জায়গা করে নিতে পারছে না, তারা মাত্র 2টি আসন পেয়েছে, তখন বিজেপি একটা হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন, যারা হিন্দুদের অধিকার এবং মুসলমান বিদ্বেষী কথাবার্তা বলে রাজনীতি করেন। এবং গতকালকেও আমরা শুভেন্দু অধিকারীকে বলতে শুনেছি যে মুসলমানের ভোট পড়েছে মমতার পক্ষে, আমরা জিতেছি হিন্দুত্ববাদী ভোটে। এরকম বক্তব্য কিন্তু বিজয়ের পরেও আমরা শুনেছি। এরকম একটা মৌলবাদী দল কিভাবে পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গে অন্তত 34 বছর টানা বামপন্থীরা শাসন করেছে, সেই পশ্চিমবঙ্গে আসন গেড়ে নিল, সেটা একটা বড় ভাবনার ব্যাপার। সাথে ভাবনাটা আরও গুরুত্বপূর্ণ হয়েছে যে পশ্চিমবঙ্গের রাজনীতির এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে কিনা। চলুন একটু জেনে দেখি মমতার হারার পেছনের মূল 5টা কারণ কি কি বলছেন গবেষকরা, বিশ্লেষকরা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে মমতার ভরাডুবি, রীতিমতো মাত্র 80টা সিট পাওয়া, এটা একেবারে মহা ভরাডুবি। বিজেপি 208টা সিট পেয়েছে শেষ পর্যন্ত। এই যখন অবস্থা, তখন এটাকে সুনামি বলা হচ্ছে এবং সুনামি বলে গণমাধ্যমে নানা রকমের খবর প্রকাশ করা হচ্ছে। ইন্ডিয়ার গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম, বিশ্ব গণমাধ্যম, সব জায়গাতেই এটা খুবই গুরুত্ব সহকারে প্রচার হচ্ছে। অন্যদিকে আমরা দেখেছি যে দক্ষিণের জনপ্রিয় নায়ক থেলাফতে বিজয়, তিনি নতুন দল করার 2 বছরের মধ্যেই একেবারে রীতিমতো ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন, হয়ে গেলেন তিনি এখন মুখ্যমন্ত্রী। 2 বছর বয়সে একটা রাজনৈতিক দলের এই বিপুল বিজয়, সেটার সঙ্গে আবার বাংলাদেশের নতুন তৈরি হওয়া এনসিপির অনেকে তুলনা করছেন যে বিজয় 2 বছরে কি অভূতপূর্ব বিজয় এনে দিলেন জনগণকে। আর বাংলাদেশের এনসিপির নেতারা কিংবা এনসিপি নতুন রাজনৈতিক দল গঠন করে কিভাবে তারা এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে এবং সংসদে যাওয়া, কয়েকটা আসনে সংসদে যাওয়া নিশ্চিত করতে তাদেরকে সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে জোট করতে হচ্ছে। গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। বিডি নিউজ 24 বলছে, মোদি সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে 5 কারণ। সেই 5 কারণ বলতে গিয়ে গণমাধ্যমে যেগুলো উঠে আসছে সেগুলোর মধ্যে দেশের রাজনীতিতে নরেন্দ্র মোদীর জয়রথ যখন হিন্দি বলয় মারিয়ে পশ্চিম ও উত্তর পূর্ব ভারতে একের পর এক শক্তিশালী আঞ্চলিক প্রতিপক্ষকে গুড়িয়ে দিচ্ছিল, তখনও একগুয়ে ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গ। 15 বছর ধরে পশ্চিমবঙ্গ তাদের আধিপত্য বজায় রেখেছিলেন মমতা ব্যানার্জি তার তৃণমূল কংগ্রেস নিয়ে। সেই সাম্রাজ্যে, সেই দুর্গে একটা বড় আঘাত হানতে পারল বিজেপি এবং বলা হচ্ছে বিজেপির এই জয়ের মাধ্যমে কেন্দ্র অর্থাৎ লোকসভা নির্বাচনেও বিজেপির আগামী নির্বাচনে বিজয়টা এখন নিশ্চিত হয়ে গেল। বিজেপি
পশ্চিমবঙ্গে একেবারেই ব্যর্থ হচ্ছিল, সেখানে এই মুখ্যমন্ত্রীর জায়গাটা দখল করার ফলে আগামী লোকসভা নির্বাচনে কলকাতা কিংবা পশ্চিমবঙ্গ অঞ্চলে যদি 20-25টা সিট পেয়ে যায় তাহলে কিন্তু তাদের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে অনেকখানি সাহায্য হবে। এবং ধারণা করা হচ্ছে যে আগামী লোকসভা নির্বাচনেও কংগ্রেস পেরে উঠবে না, বিজেপি আবারও সরকার গঠন করবে এবং সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী নতুন প্রধানমন্ত্রী হবেন নাকি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন প্রধানমন্ত্রী হবেন সেই গবেষণাও শুরু হয়েছে। কারণ এই পশ্চিমবঙ্গের বিজয়ের নেপথ্য কারিগর হিসেবে অমিত শাহ অনেক বড় একটা ফ্যাক্ট। অমিত শাহর এই দারুণ কৃতিত্ব সেটা কেন্দ্রীয় রাজনীতিতে ব্যাপকভাবে প্রভাব ফেলবে এবং পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অমিত শাহকে দেখা গেলে আশ্চর্য হবার কিছু থাকবে না, কারণ একটানা অনেক দিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। যে 5টা কারণের কথা মূলত বলা হচ্ছে সেই 5টা কারণে সরাসরি চলে যায়। 5টা কারণের মধ্যে একটা কারণ বড় বলা হচ্ছে, সেটা হচ্ছে নারী ভোটার। তৃণমূলের সাফল্যের প্রধান ভিত্তি ছিল নারী ভোট। লক্ষ্মীর ভাণ্ডার, নগদ সহায়তা প্রকল্প এবং কন্যাশ্রীর মতো প্রকল্পের মাধ্যমে মমতা এই ভোট ব্যাংক ধরে রেখেছিলেন। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডার কলকাতার জনপ্রিয় সিনেমা ফাটাকেস্টর অন্যতম একটা বড় উপাদান। ফাটাকেস্টের একটা গল্পে একটা টার্ম, একটা অধ্যায়ই তৈরি করা হয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে জনগণ অর্থ কিংবা চাল এটা ওটা মজুত করে সেটা সরকারের হাতে তুলে দিচ্ছে, ফাটাকেস্টর হাতে তুলে দিচ্ছে। ফাটাকেস্ট সেটাকে নিয়ে পুরো রাজ্যে একটা বিপুল পরিবর্তন আনছেন। সেই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু মমতা ব্যানার্জিরই একটা তৈরি করা শক্তি ছিল, সেই শক্তিটা এবার হারিয়ে গেছে। 2026 সালে নরেন্দ্র মোদী নারীকেন্দ্রিক নানাবিধ সুবিধার প্রতিশ্রুতি দিয়ে এই দুর্গে হানা দিয়েছেন। অর্থাৎ নারী ভোটারদের নিয়ে যে ক্যারিশমা দেখিয়েছিলেন মমতা ব্যানার্জি, সেই দুর্গে খুবই সফলভাবে হানা দিয়েছেন বিজেপি এবং নরেন্দ্র মোদী। মুসলিম ভোট দ্বিতীয় একটা বড় ফ্যাক্ট। মুসলিম ভোট মমতার পুরোটাই দখলে ছিল। হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি এই মুসলিমদের ভোট পেত না। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের 27% মুসলিম ভোটার ঐতিহাসিকভাবেই ক্ষমতার নির্ধারক। 2021 সালে যেখানে 35%-এর বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে, এমন 85টি আসনের মধ্যে 75টি জিতেছিল তৃণমূল। এবার ঠিক ব্যতিক্রম হয়েছে, মুসলিম ভোটারদের আস্থা অর্জন করতে পেরেছে বিজেপি। হিন্দুত্ববাদী সংগঠন হয়েও মুসলিমদের বেশিরভাগ ভোট বিজেপির ভোট বাক্সে গিয়েছে বলেই এই ভূমিধস বিজয় অর্জন করতে পেরেছে বিজেপি। সেখানে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি পুরোপুরি হয়েছেন ব্যর্থ। এছাড়া বলা হচ্ছে যে অভিবাসী ভোটার, 3 নম্বর পয়েন্ট বলা হচ্ছে অভিবাসী ভোটার। অভিবাসীরা এবারের নির্বাচনে এক অনিশ্চিত ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে নিজেদের বৈধতা প্রমাণের জন্য হাজার হাজার শ্রমিক বাড়িতে ফিরে এসেছিলেন। বিপুল সংখ্যক এই ভোটারের অংশগ্রহণ নির্বাচনের ফলকে আরও পরিবর্তনশীল করে তুলেছে। অর্থাৎ অভিবাসী ভোটাররা বিজেপির দিকে ঝুঁকেছে, এটাও বলছে গণমাধ্যম এবং বিশ্লেষকরা বলছেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ব্যাপার নিয়ে মাতুয়া সম্প্রদায় নিয়ে বিজেপি একটা বড় রাজনীতি করে এবং মাতুয়া সম্প্রদায়কে নিয়ে কত বড় রাজনীতি করে বিজেপি। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে মাতুয়া সম্প্রদায়কে বিশেষ গুরুত্ব দেওয়া, মাতুয়া সম্প্রদায়ের গোপালগঞ্জে সফরে যাওয়া এবং সম্প্রতি বিএনপির যে নারী আসন, সংরক্ষিত নারী আসন, সেখানে গোপালগঞ্জের মাতুয়া সম্প্রদায়ের নেত্রীকে সংরক্ষিত নারী আসনে এমপি করা, সেটাও নরেন্দ্র মোদীর প্রভাবে হয়েছে বলে অনেকে যখন আলোচনা করছিলেন, সেই সময় ভারতেও আলোচনা হচ্ছে যে এই মাতুয়া সম্প্রদায়ের ভোট এই নির্বাচনে, পশ্চিমবঙ্গের নির্বাচনে একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের জনসংখ্যার 17% মাতুয়া সম্প্রদায় এবং তাকে নিয়ে নরেন্দ্র মোদী একটা বড় রাজনীতি করেছেন এবং বাংলাদেশেও যে মাতুয়া সম্প্রদায়ের ওপরে বিজেপির একটা প্রভাব রয়েছে সেটাও তিনি প্রমাণ করে এই ভোটে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। এই বিশাল ভোট ব্যাংকই বিজেপিকে রাজ্য প্রধান বিরোধী শক্তি হিসেবে গড়ে তুলেছিল। এবারও মাতুয়াদের নিরঙ্কুশ সমর্থন বিজেপির জয়ে একটা বড় ভূমিকা পালন করেছে। সাথে যুক্ত হয়েছে বিজেপির নির্বাচনী যন্ত্র।
অর্থাৎ নির্বাচনী মেকানিজমে মমতা ব্যানার্জির থেকে বিজেপি অনেক বেশি এগিয়ে গেছে। সেটা কি, তৃণমূলকে টেক্কা দিতে বিজেপি এবার তাদের সাংগঠনিক যন্ত্র বা মেশিনারিকে ঢেলে সাজিয়েছিল। কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের নিবিড় সমন্বয়, বুথ স্তরের ব্যবস্থাপনা এবং ডিজিটাল প্রচারণাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল তারা। তাছাড়া মাঠ পর্যায়ে সম্পৃক্ততাকেও বিজেপির নির্বাচনে ভালো ফল করার একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গ ঐতিহ্যগতভাবেই ক্যাডার চালিত রাজ্য, বাম থেকে তৃণমূল, যেখানে রাজনৈতিক দলগুলোর তৃণমূল স্তরে সুসংগঠিত ক্যাডার বা কর্মী বাহিনী রাজ্যের রাজনীতি ও সমাজ ব্যবস্থায় শক্তিশালী ভূমিকা পালন করে। যে জায়গায় বিজেপির একটা বড় দুর্বলতা ছিল, সেই দুর্বলতা এবার তারা কাটিয়ে উঠেছে। সব মিলিয়ে প্রায় প্রত্যেকটা একেবারে কি পয়েন্টে বিজেপি টাচ করতে পেরেছে, আঘাত করতে পেরেছে এবং মমতার দুর্গ ভাঙতে পেরেছেই বলে প্রচণ্ড হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হয়েও তারা বামপন্থী মানুষের আস্থা অর্জন করেছে, মুসলিম ভোটারদের আস্থা অর্জন করেছে, অভিবাসীদের আস্থা অর্জন করেছে, নারীদের আস্থা অর্জন করেছে। এবং এই যে সরকার পরিবর্তন, বিজেপির এই পশ্চিমবঙ্গ দখল, এই দখলটা তাদের কেন্দ্রীয় নির্বাচনে যেমন প্রভাব ফেলবে, তেমনি বাংলাদেশের রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলবে বলে অনুমান করা যাচ্ছে। এবং নির্বাচনের পরেই সেই রকম লক্ষণ আমরা দেখতে পাচ্ছি দুই দেশেই যে কথাবার্তা শুরু হয়েছে সেগুলোর মধ্য দিয়ে। যেটাই হোক, আমরা কোনোভাবেই চাই না ভারতের সঙ্গে কোনো নেগেটিভ সিচুয়েশন তৈরি হোক। আমাদের সম্পর্কটা সৌহার্দ্যপূর্ণ থাকুক। সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে বিএনপি সরকার ভূমিকা রাখুক। প্রফেসর ইউনূস যেভাবে সম্পর্কটাকে ধ্বংস করে গেছেন, সেই সম্পর্কটাকে তারা জোড়া লাগাক। এবং পশ্চিমবঙ্গের যারা অনেক বেশি ক্ষেপে আছেন বাংলাদেশের ইউনূসপন্থী কিছু রাজনৈতিক নেতাদের বক্তব্যের মাধ্যমে, সেই ক্ষেপে থাকার ব্যাপারে তাদেরকে একটু নরমাল করা, তাদেরকে আশ্বস্ত করা এবং বাংলাদেশ ভারতের সঙ্গে যুদ্ধ চায় না, শান্তি চাই, বন্ধুত্ব চাই, এই তত্ত্ব তাদেরকে বোঝানো। সব মিলিয়ে এখন সরকারের কর্ম বাকিটা করা। অপেক্ষার পালা আমাদের। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।